আমি আগে বলছি যে কখনো আমরা দেখি নাই যে গরুকে আমরা ফিট ভোজি বলি বা চোপর ভোজি বলি, এমনটা কিন্তু না। আমরা জানি যে গরু বা গাভীগুলো হচ্ছে তৃণভোজী একটা প্রাণী। তো আমরা তৃণভোজীকে জোর করে আমরা খুদ ভোজি ফিট ভোজি বানাচ্ছি। এক্ষেত্রে চর্বি জমছে বিধায় এই আমাদের এই যে গাভীগুলো কনসেপ্ট করছে না, বিধায় একটা বছর মাস মানে হলো একটা খামারের উপরে বিশাল চাপ পড়ে যাওয়া। তো সেক্ষেত্রে বিনা লাভেই আমরা গরুকে কিন্তু খাওয়াই, কারণ বীজ কনসেপ্ট করে না। আবার সময় আসবে, তখন গরম হবে, তখন আমরা বীজ দিই। তো সেক্ষেত্রে অবশ্যই আমি বারবার বলছি ছোট মানুষ হিসেবে যে আমাদের যেহেতু বাড়িতে পারিবারিক খামার রয়েছে, আমরা দেখছি যে সবুজ ঘাসের কতটা কদর, কতটা মূল্যায়ন হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা দেখছেন এবং যারা দেখবেন তারা অবশ্যই এরকম সবুজ ঘাস রোপণ করবেন, অথবা যদি চারণ ভূমি থাকে সেখানে নিয়ে গরুগুলোকে আপনি লালন করবেন, তাহলেই অবশ্যই আপনারা এই খামারে লাভবান হতে পারবেন। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজকে আমার এই ঘাসের জমিতে আমার গ্রামের ভাতিজা উনি আসছে এই ঘাসের কাটিং নেওয়ার জন্য। আজকে আমি দেখাবো যে উনি এই ঘাসের কাটিং কিন্তু উনি নেবেন। তো এর আগে আমরা বেশ কয়েকজনকে দিয়েছি, দিলে কি হয় এই ঘাসের জাতটা অন্যত্র ছড়িয়ে যায় এবং পরবর্তীতে আমার কাজে বা তার কাজে যখন তার প্রয়োজন হয় সে কাটিংগুলো নিয়ে আসতে পারে এবং সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি যদি জানতে চাই যে আপনি কাটিং কেন নেবেন, মানে ঘাসের চারা উৎপাদন কেন করবেন আপনি? আমি আসলে ঘাসের চারা করবো এই কারণেই, মানে ছোটখাটো আমিও একটা খামার দিছি। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে খড় যেটা কারি কাটিং। সেটা অনেক দাম। তো আমার এত দামের থেকে আমি মনে করি এটা আবাদ করে, এই ঘাসটা আবাদ করে গরুকে খাওয়ানো যাবে এবং কি অনেক সাশ্রয় হবে। গরু কি দেশি গরু না বিদেশি গরু? খরচ দুইটাই মিশাল্লা আমি পালিয়ে। মানে শঙ্কর জাতের আর কি। হুম। তো দর্শক উনি যেটা বলছিলেন আর কি, যে এখন যে খরচের দাম, কারিজের দাম, একটা কারি মানে একটা আটি 60 টাকা থেকে 60 টাকা পড়ে যায়, এরকম পড়ে। পড়ে যায়। তো এরকম ক্যারি শুধু পড়ে যায়, তাহলে একটা আটি যদি 60 টাকা হয়, তাই এরকম দিনে 20 টা বা 25 টা বা 30 টা লাগে। 25 টা লাগে। তো ওই হিসাবে অনেক টাকা একটা অ্যামাউন্ট পড়ে যায়। আসলে ক্ষুদ্র খামারদের জন্য এটা অনেক টাফ ব্যাপার। আর ফিট টিট সব মিলে তো অনেক টাকা পড়ে অনেক যায় না? টাকা খরচ পড়ে যায়। গাভী আছে নাকি? গাভী আছে একটা। আচ্ছা, আর একটা আছে, আর বাকিগুলো আরিয়া জাতের, মোটাতাজাকরণের জন্য ফ্যাটেনিং জাতীয় করা হয়। ফ্যাটেনিং। তো এই ঘাসে আপনি কতটুকু অংশ কাটবেন, জমি কাটবেন? মোটামুটি 5% জমি কাটবো। 5%। আপাতত শুরু করবো আরকি। শুরু, এটা দিয়ে ধীরে, ধীরে বাড়াবো। এটা চারা করার জন্য নিয়ে চারা যাবেন। করার জন্য নিয়ে যাবো। ঠিক আছে, আপনি কাটেন। তো দর্শক আমার ভাতিজা আনারুল না, আনারস। আনারুল আনারুল উনি বাসায় উনি কিন্তু ওনার জমিতে রোপণ করবেন। এই যে আমার যেটা দেখতে পাচ্ছেন আর কি, এই চারাটা কিন্তু হাইব্রিড। আমি কিন্তু এর আগে অনেক ভিডিও দেখাইছিলাম এবং বলছি যে যারা চারা নিতে ইচ্ছুক তারা কিন্তু এখনই সময় আছে, যারা যোগাযোগ করবেন এবং ভিডিওতে কমেন্ট করতে পারবেন এবং জানাতে পারবেন। আর এটা যখন আপনারা রোপণ করবেন অবশ্যই পর্যাপ্ত জৈব সার, বিশেষ করে গোবর সার আপনারা দিবেন এবং সুন্দর করে জমিতে চাষ করবেন। চাষ করার মাধ্যমে এই ক্ষেতটাকে একটা উপযুক্ত করার মাধ্যমে আপনারা কিন্তু ক্ষেত প্রস্তুত করবেন। এবং সেই সঙ্গে এই যে এখন যে কাটিংয়ের যে অবস্থা হয়ে আছে, আমি একটু যদি দেখাই, তো এটা কিন্তু পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে অলরেডি। তো এই সময় কিন্তু আপনারা কাটিং করতে পারবেন এবং করতে হয়। আর যখন জ্বালা থাকে মানে কাঁচা নরম থাকলে কিন্তু আপনারা কাটিং করতে পারবেন না, পচে যায়। তো সেক্ষেত্রে এখন এই যে সাদা রং যখন ধারণ করবে তখন বুঝতে পারবেন যে এই ঘাসটা কিন্তু অলরেডি চারা হওয়ার জন্য প্রস্তুত। প্রত্যেকটা গিট, এই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গিট কিন্তু এখন হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তো ঠিক এই সময় আমার ভাতিজা উনি বললেন যে আসলে চারা আছে কিনা, তো বললাম যে হ্যাঁ অবশ্যই আছে, তুমি এখন নিতে পারবা। তো গত 2 দিন থেকে উনি ফোন করছেন, আজকে কিন্তু ওনাকে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে যারা দেখছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং কাটিং নিতে পারবেন। আর এই কাটিং নিলে কি হবে, মোটামুটি আপনি 5 দিনের মধ্যেই কাটিং করে একটা করে গিট করতে পারেন, অথবা 2টা মিলেও করতে পারবেন, এটা আপনার সুবিধা অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে আপনি 5 থেকে 7 দিন যদি আপনারা জাগ দেন, মানে ছালা দিয়ে ঢেকে দেওয়া হোক বা ছায়া স্থানে হোক, ছাগল যেন না খায় এমন নির্জন স্থানে দেখে আপনারা পানি ছিটা দেবেন, অথবা উপরে খেয়ার দিতে পারেন, বস্তাও দিতে পারেন। দিয়ে 5 দিনের মধ্যে দেখবেন যে এটা গজিয়ে যাবে। গজানোর পরে আপনারা অবশ্যই সেখানে জমিতে নিয়ে রোপণ করবেন। তো এই হলো বিস্তারিত। আর যেটা বলছিলাম আর কি, উনি যেটা বলছিলেন যে কিসের তাগিদে উনি লাগাবেন, সেটা হচ্ছে যে ঊর্ধ্বমুখী বাজার ব্যবস্থার কারণে, খড়ের দাম কারির দাম বৃদ্ধি হওয়ার কারণে উনি কিন্তু এই ঘাসের প্রতি আকৃষ্ট হচ্ছেন। এবং সবুজ ঘাসটা আসলে শুধু আকৃষ্ট করার জন্য না, এটা গরু বা যারা আমাদের গবাদি পশু রয়েছে তাদের অনেক উপকারের জন্য এটা কিন্তু আমাদের খাওয়ানো উচিত। সেটা গর্ভধারণের জন্য হোক, সেটা আপনার ওই যে খনিজ লবণের জন্য হোক, এটা কিন্তু অনেক উপকারে আসে এই ঘাসটা। তো এই ঘাসের উপকার বলে শেষ করা যাবে না। তো আমরা বারবার সাজেস্ট করছি এবং প্রত্যেকটা ভিডিওটা আমার একই বার্তা থাকবে যে আপনার যখন গরু থেকে বীজ দিবেন, যখন অনেকে বলেন যে আসলে বীজ আটকে না কেন, কনসেপ্ট করছে না কেন। তো এটার মূল একমাত্র কারণ হচ্ছে যে এই যে সবুজ ঘাস না খাওয়ানোর কারণে। কারণ আগে দেখছেন যে যখন দেশি গরু আমরা পালন করতাম, তখন একটা গরু কিন্তু বছরে মিস যেত না, কনসেপ্টটা করতো। যদি এখন 13 বার 10 বার 8 বার 5 বার 3 বার দিলেও বীজগুলো কনসেপ্ট করছে না গাভীগুলো। কারণ কি, আমরা ফিড খাওয়াচ্ছি, চোপড় খাওয়াচ্ছি, বিভিন্ন বাজারে যে আমরা আইটেমগুলো আছে আমরা সেগুলো খাবার দিচ্ছি। আমি আগে বলছি যে কখনো আমরা দেখি নাই যে গরুকে আমরা ফিড ভোজি বলি বা চোপড় ভোজি বলি, এমনটা কিন্তু না। আমরা জানি যে গরু বা গাভীগুলো হচ্ছে তৃণভোজী একটা প্রাণী। তো আমরা তৃণভোজীকে জোর করে আমরা খুদ ভোজি ফিট ভোজি বানাচ্ছি। এক্ষেত্রে চর্বি জমছে বিধায়
এই আমাদের এই যে গাভীগুলো কনসে করছে না, বিধায় একটা বছর মাস যা মানে হলো একটা খামারের উপরে বিশাল চাপ পড়ে যাওয়া। তো সেক্ষেত্রে বিনা লাভেই আমরা গরুকে কিন্তু খাওয়াই, কারণ বীজ কনসে করে না, আবার সময় আসবে তখন গরম হবে তখন আমরা বীজ দিই। তো সেক্ষেত্রে অবশ্যই আমি বারবার বলছি ছোট মানুষ হিসেবে যে আমাদের যেহেতু বাড়িতে পারিবারিক খামার রয়েছে, আমরা দেখছি যে সবুজ ঘাসের কতটা কদর, কতটা মূল্যায়ন হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা দেখছেন এবং যারা দেখবেন তারা অবশ্যই এরকম সবুজ ঘাস রোপণ করবেন, অথবা যদি চারণ ভূমি থাকে সেখানে নিয়ে গরুগুলোকে আপনারা লালন পালন করবেন, তাহলেই অবশ্যই আপনারা এই খামারে লাভবান হতে পারবেন। এবং আমার চাচাকে ধন্যবাদ জানাই যে উনি সবুজ ঘাস উনি রোপণ করবেন এবং চারা করে উনি নিজে একটা প্রজেক্ট করছেন ছোট আকারে। আমরা আশাবাদী করি যে সামনে উনি আরও লম্বা প্রসেস হবে এবং সামনে অনেক বড় কিছু উনি করতে পারবেন। ধন্যবাদ। বিদায় নিচ্ছি আমি আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।